হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দেশে ও বিদেশে যারা আছেন সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাদাত হোসেন চৌধুরী বলছি প্যারিস ফ্রান্স থেকে। বলছি এইমাত্র বাংলাদেশ কালচারাল যে মসজিদ আছে, বাংলাদেশি মসজিদ, এই জায়গার নাম হলো গ্লো। এই মসজিদের থেকে বের হয়েছি এখন নামাজ পড়ে বের হয়েছি। মাসাল্লাহ, আমার ঘরের পাশের থেকে একটু দূরে, বেশি দূরে না, মানে গাড়ি দিয়ে আসতে 5 মিনিট লাগে, 3-4 মিনিট লাগে। আর ওয়াকিং ডিস্টেন্স ম্যাক্সিমাম 10 minutes, মেবি, আই ডোন্ট নো exactly because it's very near. অ্যান্ড আমার ঘরের পাশেও 3-4টা মসজিদ আছে, কিন্তু আমি আসলে ওই দেরি হওয়াতে একটু দেরি হওয়াতে আমার ওই যে নামাজের আমাদের নামাজ পড়তে পারি নাই। এই কারণে আমি এই মসজিদে আসছি। এই মসজিদে এটা আমাদের একটা বাংলাদেশি সোসাইটির মসজিদ। এটা এখানে 5-6টা জামাত করা হয়। 3টা জামাত, আমি 4 নম্বর জামাতে, আপনার 4 নম্বর জামাতে নামাজ আদায় করছি। এখন 5 নম্বর, আমি 4 নম্বর জামাত শেষ করছি, এখন 5 নম্বর জামাত চলছে। এখানে নাকি 6টা জামাত হয়, মাশাল্লাহ। এই কারণে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয় না আর কি। এই জন্যে আমাদের নামাজ পড়তে অসুবিধা হয় নাই, কারণ আরও 2টা ঈদুল আজহার নামাজের জামাত বাকি আছে। আশা করি সবাই নামাজ পড়তে পারবে, এবং কোনো রকম অসুবিধা হবে না। আমি ওই নামাজ পড়ার আগে ছোট একটা ভিডিও করছি। এই ভিডিওটা আসলে খুবই ছোট, এবং ওটা আমি করছি, সময় পাই নাই। বেশিরভাগ আমি ওই মানুষ দেখিয়েছি এবং তারপর নামাজে ঢুকে গেলাম। এই কারণে মনে করেন যে আমি খুব একটা বেশিক্ষণ লিঙ্গার করতে পারি নাই। মাত্র 11 মিনিটের একটা মানে ভিডিও করছি। দেখেন এই জায়গাটা কত সুন্দর, অথচ আজকে 2-3 দিন বৃষ্টি হয়। ওটা জিপি একটা দোকানের নাম। আর এটা হইল আপনার ইন্টারন্যাশনাল একটা মার্কেট, এটারে বলে কারিপুর। আর এখানে আমাদের ফ্রান্স ভাষায় বলে আপনার কারভু মার্কেট, সুপার মার্কেট আর কি। এটা খুবই বড় এবং অনেক অনেক বড়, যেটা আপনি চিন্তাই করতে পারবেন না। মার্কেট অনেক 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 বড়, মানে হাঁটতেও ভিতরে 1 ঘন্টা লাগে। এত 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 বড় মার্কেট। এই তো আমি ওইভাবে দিয়েছি, ব্যাক ক্যামেরা, আপনারা দেখতে পারেন। এই যে এই অবস্থা, এটা আমার ঘরের পাশেই। তো যে কথাটা বলছিলাম, আজকে আসলে আমাদের ঈদুল আজহার দিন শুক্রবার 6 জুন 2025। হয়তো এই তারিখটা এইভাবে বললাম এই কারণে, এই তারিখটা যেন আমরা মনে রাখতে পারি। এবং হয়তোবা আজকে যে আমার কথাই বিশেষভাবে আমি বলছি, আজকে যে আমি নামাজ পড়লাম, আমি যে আজকে ঈদুল আজহার নামাজ আদায় করলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই হয়তোবা আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। কারণ আমার ভাই বোন সব মরে গেছে,
আমরা 5 ভাই 2 বোন ছিলাম, 5 ভাই 1 বোন, 4 ভাই 1 বোন অলরেডি হ্যাজ ডাইড। রেস্ট অনলি রেস্ট, আই এম অনলি রেস্ট অ্যান্ড youngest সিস্টার, শি ইজ ম্যারিড। তবে বিয়ের পরে এখন হয়তো বা ভাই বেড়াদার থাকলে হয়তো যোগাযোগ করা একটু সোজা থাকে, কিন্তু আমার ভাই দীর্ঘদিন আসলে অসুস্থ ছিল, কিন্তু আমি এটা জানছি, কিন্তু ওইভাবে জানি নাই, কারণ ওইভাবে শেষের কয়েক মাস 5-6 মাস যে উনি এত অসুস্থ ছিল, এই জিনিসটা আসলে কেউ আমাকে ওইভাবে বলে নাই। কারণ মানুষের এক সময় চলে আসে, যদিও এটা জিনিসটা বলতে খারাপ শোনা যায়, মানুষের এক সময় চলে আসে যে টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি ঘর, নেশা, ওই নেশা এবং ছেলে মেয়েদের নেশা শুনছি বেশি, বাচ্চা কাচ্চা নেওয়া অথবা মানুষ ছেলে মেয়ে বেশি থাকে অনেকে, এটাও একটা গর্বের বিষয়। তো আমার তো বাচ্চা কাচ্চা বেশি নাই, আমার সম্পদও নাই, আমার কিছুই নাই। আমি এখন অসুস্থ, সরকারি চিকিৎসা, মনে করেন যে কাজের থেকেই আমি এখন ইয়েতে আছি আর কি। এটারে এখানে অ্যাক্সিডেন্ট থাবাই বলে, অথবা আমাদের দেশে কি বলে, আমাদের দেশে এটাকে বলে মেডিকেল মেডিকেল লিভ বলে আর কি। আমাদের দেশে ওই যে দোকানটা আর কি, এটার ইয়ে, আমাদের দেশে বলে এটা মেডিকেল লিভ, মানে মেডিকেল লিভ টু সার্ভিস আর কি, সার্ভিস মেডিকেল লিভ, মেডিকেল মানে এটা কাজের থেকে ছুটি আর কি। কারণ এখন আমরা অথচ আসলে একটা মেডিকেল অ্যালাউন্সের আন্ডারে আছি হয়তো, কিন্তু এই টাকাটাও আমরা দিছি আগে। আমাদের বেতনের থেকে কেটে কেটে নেওয়া হয় টাকাটা, এই টাকাটা আমাদের বেতন থেকে কেটে কেটে নেওয়া হয়, সেই কারণে দেয় আর কি। তো তারপরেও এখনও আমার চাকরির বয়স আছে 4-5 বছর, তারপরে রিটায়ারমেন্ট আছে, অথবা আরেকটা জিনিসের নাম আছে এই সমাজ সমাজ এগুলা আমাদের একটা চাকরির, আমাদের বেতনেরই একটা অংশ কেটে কেটে নিছে আর কি সরকার। এই কারণে এখন আমরা এগুলা ভোগ করতেছি আর কি। এগুলা তো এটা আমরা একটা চাকরিরই একটা অংশ, কাজেরই একটা অংশ, যদিও এই এই জিনিসটা আসলে এইভাবে আর কি, যে under is in treatment medical facility given by the government of France, and এটাকে বলে সিকিউরিটি সোশিয়াল। আচ্ছা, যাই হোক, তো আমি যে আমার চতুর্থ নম্বর ভাইয়ের কথা বললাম, আসলে উনি একটু অসুস্থ ছিলেন। উনি যখন 12-13 বছর বয়স, না 13 বছর, উনি যখন 20-22 বছর বয়স ছিলেন, তখনও উনি তখন 12-13 বছর বয়সে ছিলেন, উনি তখন টাইফয়েডে আক্রান্ত ছিলেন আর কি। কেউ বলে নাই উনি বাঁচবেন আর কি। 2 বছর পর্যন্ত আমি আমার স্কুল বাদ দিয়ে, আমি তখন ক্লাস 6-এ পড়তাম, উনি পড়তো ক্লাস 8-এ। তো উনি আসলে আমার 3 বছরে বড়। ওনাকে আমি কি করতাম, ওনাকে আমি ডাক্তার, কবিরাজ, এই ওষুধ ওনার এগুলা খুঁজতে খুঁজতে রায়পুর, লক্ষ্মীপুর, তারপরে আমার ডেলি এগুলা কাজকর্ম ছিল, যেই কারণে আসলে আই ওয়াজ দ্য মেরিটোরিয়াস, বাট মানে আমি অ্যাপ্লিকেবল করতে পারি নাই। আই কুড নট অ্যাপ্লিকেবল ইন মাই স্টাডি লাইফটাকে আমি ওইভাবে করতে পারি নাই। তার কারণে আমি সংসার, জায়গা জমিন, গাতি এগুলা দেখতে দেখতে, বিশাল সম্পত্তি, বিশাল বাড়িঘর, বিশাল আয়োজন, এগুলা দেখতে হয়। ছোটোবেলা যখন আই ওয়াজ 7 years old, আই ওয়াজ 7 years old, আই ওয়াজ 8 years old, আমি মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম, অ্যারাউন্ড 9 years old। যাক, তারপরে এটা শুনলে হয়তো মানুষ, এখন বঙ্গবন্ধু যেখানে
মুক্তিযোদ্ধা না, বঙ্গবন্ধুকে বলে মুক্তিযুদ্ধের সহায়ক, আর জাতীয় চার নেতারা ওনারাও বলে মুক্তিযুদ্ধ করে নাই। মুজিবনগর সরকার কই গেল? ওই যে আমাদের কি বলবো, ওনার নাম আসলে বলতে একটু ঘৃণাও লাগে, আপনারা ইউ ডোন্ট টেক আদারওয়াইজ, কারণ উনি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস আসলে সে একটা ভেরি ক্লেভার অ্যান্ড ডিসঅনেস্ট পারসন ইন বাংলাদেশ। হি ইজ দ্য কমপ্লিটলি হি ইজ আ লায়ার, এবং সে ম্যাটিকুলাস ডিজাইন করে একটা ষড়যন্ত্র করে দেশটাকে সেভাবে সে দখল করছে আর কি, সন্ত্রাসীরা মিলে। এবং এটা পাকিস্তানের আইএস থেকে আরম্ভ করে যে আপনার যে সন্ত্রাসী আছে, যারা ধর্মীয় সন্ত্রাসী, এবং পাকিস্তানে এটা ইয়ে করছে প্যাট্রোনাইজ করছে। আর আমাদের দেশের জামাত ইসলাম, ছাত্র শিবির এবং বিএনপি হইতে আরও আলাদা, তাদের যে দোষ ছিল সবাই তখন একসাথে ছিল 5ই আগস্ট। আসলে তারা যে আন্দোলন করতে যাচ্ছে এটা সবাই জানেন, এগুলো আমি ইন ডিটেলস বলবো না। আর আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক আছে এগুলো হাইলাইট করে করতে চায়। হি উড লাইক টু হাইলাইট and already given to one kind of little threatening in against of me, because why I talk to this type of talk and accurate talk, and why I written something, because I am a regular writer in the newspaper, in the news portal, in and abroad, because when I was living Bangladesh, in that time I was writer like as a journalist, and a very important task already I have given. ফরিদগঞ্জ সাদপুর যে মহাসড়ক যে বেহাল অবস্থা ছিল, আমি বারবার সেই ইনকালাব আর কি, এখন যে ইনকালাব বলে ভাঙচুর বা মব ইনজাস্টিস করে, ওই ইনকালাবে লিখছি, বাংলার বাণীতে লিখছি, সেভারাল টাইপ অফ newspaper already I have written about our local problem, because I am in that time there is no online and there is no media of highlight publicity for yourself, because this is the time of online. Before there is no any opportunity to highlight on yourself. I didn't talk, I don't like, and I didn't talk somebody else about my credibility and my my positive work, or what can I do, what could I do, what will we do. Never. I am very honest, and জীবনে আমি কখনো মিথ্যা কথা বলি নাই, জীবনে আমি কখনো মিথ্যা বলিও নাই, মিথ্যা শুনিও নাই, মিথ্যা আমি বলবো না যে বিফোর মাই ডেথ, কারণ আমি এগুলা করি না। হয়তো এখন একটু অবসর আছি ডিউ টু অ্যাক্সিডেন্ট থাবাই, দ্যাট মিনস যে আমি একটু কাজের জায়গার থেকে একটু ছুটিতে আছি। এটা কি বলে, এটা আমাদের দেশে বলে আর কি মেডিকেল ছুটি বাংলায় মুগ্ধা কথা যেটা বলে মেডিকেল ছুটি, আমি এই মেডিকেল ছুটিতে এখন আছি। তো মেডিকেল ছুটিতে আছি, সেই কারণে অতএব কারণে আমি একটু সময় পাইতেছি, নামাজ রোজা করতেছি, তারপরে হয়তো একটু লেখালেখি করতেছি, হয়তো বা অনলাইনে। খারাপ তো আর কিছু করি না, অনলাইনে তো কোটি মানুষই করে, কিন্তু আমি যদি করি দোষ হয়ে যায়। কি বলবো, আমার আত্মীয় স্বজন, আমার বোনের একটা ফ্যামিলি আছে, তারা অন্য কিছু করে, হয়তোবা জামাত করে, অথবা শিবির করে, অথবা বিএনপি করে কেউ, মানে আদারওয়াইজ। আমার বোন এখন আর বোন নাই। আগে এক সময় তো আমার আব্বার সাহসজ্জে এবং আব্বা
যেভাবে আমাদেরকে মানুষ করছে, যে আদর্শে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, আমার আব্বা ফ্রিডম ফাইটার ছিলেন, আমার ফুল অফ দ্য ফ্যামিলি freedom fight as a freedom fighter, and he is the he was the lead the fighting as a chairman of our locality, Sangram committee chairman, and Union Parishad chairman already 33 years, members and chairmen. My father was a 33 years working in the Union Parishad and very popular. He was the working with Maulana Bashani, Bangabandhu Sheikh Mujibur Rahman, and Sorwaddi, and শহীদ হোসেন সোহরাওয়ার্দীর সাথে উনি 9 মাস কলকাতা জেলও কাটছিলেন স্বদেশী আন্দোলনে। আবারও কথা বলতেছি, স্বদেশী আন্দোলনে। এবং আমার আব্বা যেমন জমির মালিক ছিল পুরো থানার মধ্যে 1 নম্বর, তেমন ব্যবসায়ী হিসাবেও তিনি 1 নম্বর ছিল, জনপ্রতিনিধি হিসাবেও 1 নম্বর ছিল। প্রতিটি ঘরে ঘরে উনি খাদ্য পৌঁছাই দিতেন নিজের লোকজন দিয়া। কার ঘরে আজকে খাওয়া নাই, কার কিছু নাই। এখন না ছোট ছোট মেম্বার থাকে, একটা ওয়ার্ডের মধ্যে 3 জন, তখন 9টা ওয়ার্ডের মধ্যে 1 জন মেম্বার ছিল। একজন চেয়ারম্যানের যে দায়িত্ব ছিল, যতটুক লোকালিটি ছিল, যতটুক এলাকা ছিল, তো ওই রকমই একটা, এবং খুব সম্মানিত লোক ছিলেন আমার আব্বা। যদিও ছোটোবেলায় মা বাপ মারা গেছে বিভিন্ন রকমের জায়গা জমিনের কারণে, আমার আব্বা পড়ালেখা করতে পারে নাই, কিন্তু এজ এ অনার্ড পার্সন ছিল ইন আওয়ার লোকালিটি। সেই রূপসার মেঘনার উত্তর পাড়ের জমিদার রসুমিয়া সাহেব, যাদের জমি ছিল পুরা চাঁদপুর কুমিল্লা ডিস্ট্রিক্টের পুরাটা, ওনার জন্য, আমার আব্বার জন্য একটা চেয়ার তৈরি করছেন, ওনার পাশে বসাইতেন। আর কোনো মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য, ডিসি, এসপি, there is no any advantage, any opportunity to sit down beside the রসুমিয়া, এবং সে জীবন দশেও আমার আব্বার সাথে দেখা করছে, আমরা নিজেরাও দেখছি। ঢাকাতেও আমার আব্বার সাথে দেখা হয়েছে ওনার বিভিন্নভাবে, যখন ওনারা কোনো কাজ করতেন না, অথবা ওনারা যখন একটা রিটায়ারমেন্ট অবস্থায় ছিলেন আর কি। সেই ঘরের সন্তান আমরা চুরিও করি না, চোরের সালামও দিই না। এখন আমার বাড়ি যাওয়ার সমস্যা, এখন আমার ভগ্নিপতি সে বলে নাকি সে আমার চ্যালেঞ্জ করছে যে আমি নাকি দেশে যেতেই পারবো না, কোনো কারণে দেশে যেতে পারবো না, এবং গেলে ফিরে আসতে পারবো না। আমার কি অপরাধ? হয়তোবা উনি আমার ভালোর জন্য বলছে, হয়তোবা উনি আর একটা দল করে বিএনপি নাকি যেন, অথচ গত 17 বছর বলে কিছুই করতে পারে নাই। গত 17 বছরে যত বিএনপির লোকজন, আমার আত্মীয় স্বজন, আমাদের এলাকার আত্মীয়, নন আত্মীয়, সবাইকে আমি ট্যাকেল দিছি, এবং কারোর কোনো অসুবিধা হয় নাই। পুলিশ কোনো নির্যাতন করে নাই, এলাকার লোকজন, এলাকার মোস্তান কেউ কোনো নির্যাতন করে নাই। এবং আমি নিজে ওনার জায়গা জমিন ওসি, আমি এডিশনাল আইজিপি দিয়া পর্যন্ত দিনে 3বার ফোন ওনারে করাইছি। এসপি 2-3বার ফোন করছে আমার ভগ্নিপতি মিজানুর রহমান বলুকে, কেন ডিউ টু আমার কারণে। আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল যেন ওনার নামটা ভুলে গেছি, আচ্ছা যাক, উনি পর্যন্ত উনি এবং ওনার হোম সেক্রেটারি আমার ডিল করছে আমার ভূমিপতির ব্যাপারটা। ইন দ্য মিন টাইম, আফটার ওয়ান উইক আওয়ামী লীগ গভর্নমেন্ট ডিজলভ, অ্যান্ড শেখ হাসিনা মহোদয় চলে গেলেন ভারতে। ওনাকে মাটিকুলের ডিজাইনের একটা ষড়যন্ত্রের একটা অংশ ওনাকে এয়ারফোর্সের বিমানে করে সামরিক বাহিনীর প্রধান যারা ছিলেন, 3 বাহিনীর প্রধান, ওনারা নিয়ে দিয়ে আসছেন। কিন্তু মানুষে বলে উনি নাকি পালাই গেছেন না, রাষ্ট্রীয় পতাকা বাহী একটা বিমানে করে ওনাকে দিল্লিতে দিয়ে আসছে বাই ফোর্সলি। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর ফ্যামিলি
বঙ্গবন্ধুকে দেখেন আর শেখ হাসিনাকে দেখেন, পাশাপাশি দুইটা মানুষ যদি, যদিও ছেলে মেয়ে, দুইটা পাশাপাশি যদি আপনি দাঁড় করান, তাদের চরিত্র, কথাবার্তা, সততা, আদর্শতা, মনের বল এবং তাদের যে একটা আপনি চিন্তাই করতে পারবেন না, কোনো ডিফারেন্স খুঁজে আপনি পাবেন না বঙ্গবন্ধু অ্যান্ড শেখ হাসিনা। তাদের দুইজনের মধ্যে দেয়ার ইজ নো এনি ডিফারেন্স বিটুইন father and daughter. She is the daughter of our national leader, our father of nation, our father of nation, independent of Bangladesh. যে নেতৃত্ব দিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই মেয়ে। আর আজকে বলা হয় শেখ মুজিবুর রহমান কোনো মুক্তিযুদ্ধ করলো না। 21 বছর আমরা পাকিস্তানের সাথে ছিলাম একসাথে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। 13 বছর জেল খাটছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে জাতীয় চার নেতা, তারাও বলে মুক্তিযুদ্ধে না, মুক্তিযুদ্ধের সহায়ক। কারণ ইউনূস সাহেব যে একটা কি যেন রিসেট বাটন পুশ করবে বলছিল, আসলে তো উনি পুশ করে ফেলাইছে। রিসেট বাটন উনি পুশ করে আসলে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কোনো কিছুরই উনি রাখবে না। এটাতে প্যাট্রোনাইজ করতেছে, এটার পিছনে জামাত, এবং উনি একটা কিংস পার্টি করছে এনসিপি, এবং ওই যে আরেকটা আছে না, কী বলে যে এটারে হেফাজতে ইসলাম, জামাত, হেফাজতে ইসলাম, এবং কিছু 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 ধর্মীয় উগ্রবাদী দল আছেন, কিছু উগ্রবাদী ধর্মীয় লোক আছেন। ওনারা সবাই মিলে এই ইউনূস সাহেবকে চালাইতেছেন, এবং ওনারা শেষ পর্যন্ত স্বাধীনতার শ রাখবেন না। আমি কনফার্ম, এখন যদি সবাই মিলে যদি এটা ওনাদের পিছনে না লাগেন, তাহলে কিন্তু বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। আমি গতকালকে শুনছি, যদি একটা লজ্জার বিষয় বলতে, লজ্জার বিষয়, আমি জানি না কিভাবে আপনারা ইউ ডোন্ট টেক আদারওয়াইজ। পাকিস্তানে বিশাল একটা ডেমনস্ট্রেশন হইতেছে পতাকা নিয়া, ঝান্ডা নিয়া, তোমার ভাই আমার ভাই, বাঙালি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, এইভাবে হইতেছে। মানে প্রত্যেকটা জিনিস একটা ষড়যন্ত্র এবং চক্রান্তের ভিতরে যাচ্ছে আমাদের দেশ। তো এখন আমি কি বলবো, আমার তো আর করার কিছু নাই, আমি তো নেতাও না, মন্ত্রীও না। আর আমি কোনো কথা বলি, আমার পরিবারও সমস্যা, বিভিন্ন জায়গায় সমস্যা, মনে করে যে তারা ইয়েতে ভুগে আর কি, একটা রিস্কে ভুগে আর কি, মনে করে যে আমি আমার মারি ফেলাইলে অসুবিধা কি? সত্য কথা বললে তো অসুবিধা নাই। আমি মৃত্যু সবার জন্য অবিধার্য। মৃত্যু মানুষ যদি, আমি আজ মুসলমান হিসাবে জন্মেছি, মুসলমান না হলে আমার বিশ্বাস করতে হবে মৃত্যু আমার জন্য অবধারিত। দেয়ার ইজ নো এনি ওয়ে স্টিল কি বলবো, লাইভ থাকার কোনো, জীবন্ত থাকার কোনো ওয়ে নাই। আমাকে মরতেই হবে। হয়তো আজকে আমি ঈদের নামাজ পড়ছি, কালকে আগামী বছরে ঈদ আর আমার ভাগ্যে আসবে না, আমার নসিবে আসবে না। এটাই হয়তো শেষ ঈদ। তো সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আসলে কি বলবো আর, এখন আমি যেমন এই যে প্রত্যেকটা লোকের উপকার করছি, আমার ভগ্নিপতি জায়গা জমিন যতটুকু পারছি, যারা হয়তো আওয়ামী লীগ আমলে এটা হয়, কম বেশি একটা নির্যাতনের একটা শিকার হয়, যারা বেশি মানে ট্রেডমার্কযুক্ত লোক, এদের এরা নির্যাতিত হয়, এটা স্বাভাবিক। আমি চেষ্টা করছি, পুলিশ প্রশাসন দিয়ে, পুলিশের এডিশনাল আইজিপি পর্যন্ত আমার ভগ্নিপতিকে ফোন করছে, তারপরে এসপি লক্ষ্মীপুর বারবার ফোন করছে, তারপরে রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম, ইনি গতকালকে আমারে ফোন করছে। মানে জামাত হোক, বিএনপি হোক, আমরা লেখালেখি যারা করি, নট রিমার্কেবল, লাইক as a colorful, not colorful, like as a critical, very small journalist, like as a YouTuber, অথবা
কি বলবো, ইউটিউবার অথবা অনলাইনে যারা লেখালেখি করে, অনলাইন অ্যাক্টিভিস্ট বলতে পারেন, বললে কোনো এটা অত্যুক্তি হবে না। এভাবেও বলতে পারেন, বলেন আপনি, অসুবিধা কি, বলতে পারেন। তো এখন এই হিসাবে আমাদের একটা গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশে আছে। যদিও এখনকার গভর্নমেন্ট, এখনকার প্রশাসন এরা সব জামাতের লোক, বিএনপির লোক, এরা কখনো ফোন ধরে না। আগে যেরকম সাথে সাথে ফোন ধরতো আসাদুজ্জামান খান কামাল, এই যে আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার আগে শুক্রবারে কয় তারিখ ছিল, ওই শুক্রবারও আমার সাথে ওনার সচিব সহ কথা বলছে, আমার বোনের ভগ্নিপতির ব্যাপারে কথা বলছে। এবং যদি ওনারা চলে না যাইতো, তো আমার ভগ্নিপতির যদি সত্য ঘটনাগুলো উনি বারবার আমাকে কনফার্ম করছে যে আপনার ভগ্নিপতির দেশের সমস্যাগুলো আছে, এগুলা কি সত্য না মিথ্যা, না ভূমি দখল করতে চায়। আমি বললাম না ভাই, কামাল ভাই 100% সত্য। যদি সত্য না হয়, যদি কোনো রকম এটার ভিতরে যদি কিউরিসিটি থাকে, ফল্ট কিছু থাকে, তাহলে আপনি যেই সাজা দিবেন আমি সাজা নিতে বাধ্য। আর আমারে উনি বিশ্বাসও করতো, আসাদুজ্জামান কামাল সাহেব, এক্স হোম মিনিস্টার, এজ এ ম্যান অফ, যাই ছিলেন, খারাপ ছিলেন না। তো এখন তো মনে করেন যে আওয়ামী লীগের কথা বলে, সেই মব ইনজাস্টিসের মধ্যে পড়ে। মব কোনো জাস্টিস না। মব মানে একটা, যেমন বাজারে একটা লোকেরা আপনি মারবেন, তো ভালো একটা লোকেরা দেখাই দেন, এই লোক যায় সে পকেট মার, সবাই মিলি দৌড়াইয়া ধরে তারে ফিরে মাইরা ফেলায়। যেমন ওই যে লক্ষ্মীপুরের একটা রায়পুরের একটা মহিলারে মেরে ফেলছে। এই কারণে ছেলে ধরা করে, রায়পুর বাড়ি ওনার, খুবই ভদ্র মহিলা, মেরে ফেলছে। এটারে বলে মব ইনজাস্টিস। কেউ ভুল করে মব জাস্টিস বলে। জাস্টিস দ্যাট মিনস নট মব দ্যাট মিনস ইনজাস্টিস, অবিচার, অন্যায়, অত্যাচার, এটাকে বলে মব ইনজাস্টিস। ওই ব্যারিস্টার তানিয়া আমিরুল ইসলাম, ব্যারিস্টার আমিরুল ইসলাম ভাইয়ের মেয়ে, উনিও দেখলাম যে টেলিভিশনের টক শোতে এটা কারেকশন করে দিছে যে মব এক ভদ্রলোক, হি ইজ দ্য মাস মোর কোয়ালিফাইড পারসন ফ্রম দ্য ইউকে, ইউনাইটেড কিংডম থেকে একটা টক শো চলতেছিল। টক শোর মধ্যে উনি বলছিলেন উনি বলছিলেন যে মব জাস্টিস। তখন উনি কারেকশন করছে সাথে ব্যারিস্টার তানিয়া, বাই মব কোনোদিন জাস্টিস হয় না, মব হয় ইনজাস্টিস। যা কথা অনেক বলে ফেললাম, আমারে দোয়া করবেন। কিছু হইলে আমি হয়তো আর লাইভে আর আসবো না, বা আল্লাহ মাথায় রাখবো কি জানিও না। আর লাইভ এখন আর করি না। আগে আমি ডেলি লাইভ করতাম, অনেকের শত্রু হয়েছি, অনেকের হয়েছি। আর এখন মনে করেন যে দেশে যাওয়া বলে যাবে না। অনেকে চ্যালেঞ্জ করছে, 2-1 জন যারা রাজনীতি করে। কিন্তু ঘটনা হইলো আমি না গেলে বা কি হইলো, আমি ফ্রান্স সিটিজেন, আমার এই দেশের পাসপোর্ট, এই দেশে আমি 24-30 বছর তো হওয়ার পরে আমার 2টা পাসপোর্ট অলরেডি শেষ হয়ে গেছে, ফ্রান্স পাসপোর্ট। এই যদি যাইও, আমি তো আই টক টু গভর্নমেন্টাল অফিসিয়াল, পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড হায়ার অথরিটি ইন এম্বাসি অফ ফ্রান্স এম্বাসি আমাকে করবে, প্যাট্রোনাইজ করবে, আমাকে সিকিউর করবে, তারা আমার সাথে, আমার যদি কোনো সমস্যা হয় তারা এটা টেক ওভার করবে। তারা টেক ওভার করবে, এরা আমাকে দেখবে। আমার কোনো চিন্তার কোনো কারণ আমি দেখি না। যেমন রেঞ্জ ডিআইজি চট্টগ্রাম, উনিও নিজেও বলছেন যে ভাই আপনার আমি নিব, আপনি এখন চলে আসেন বাংলাদেশে। আই উইল টেক ইউ ফ্রম দ্য এয়ারপোর্ট অ্যান্ড you stay to my house.
অ্যাজ এ স্পেশাল গেস্ট। এবং আমি আমি খুবই অনার বোধ করব যদি আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। আমি বললাম ঠিক আছে, ওনার নামটা নাই বলি। আচ্ছা যাই হোক, তো এখন আমি যখন ফোন করছি আর উনি আমারে বলে স্যার, স্যার বলতে চাইছিলেন অথবা দাঁড়াই গেছে। এটার একটা কারণ আছে। কারণ হইল আমার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এত ভালো একটা সম্পর্ক ছিল সবসময় ওনাদের সাথে। যেমন আগে রেঞ্জ ডিআইজি ছিল ফারুক ভাই, রেঞ্জ ডিআইজি ছিল আনোয়ার ভাই, অথবা এরকম, বা ডিসি এসপি এগুলো তো বললাম না। ডিসিকে সাতপুরের ডিসি অত্যন্ত ভদ্রলোক ছিলেন কামরুল ভাই। এখন যে ডিসি আছে উনিও আমার সাথে খুবই কমফোর্ট ফিল করে, লাইক এজ এ লাইক এজ এ ফ্রেন্ড। এবং যে ওসি আছেন উনি তো আমারে বন্ধু 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 ছাড়া কথাই বলতে চায় না। শুধু নট অনলি আমার এলাকার ওসি, ফাঁসের থানার ওসি, এভরি ওয়ান, যারা বিটুইন দ্য ডিস্ট্রিক্ট অফ সাতপুর, দেয়ার এভরি ওয়ান ইজ ভেরি জেন্টেল। অ্যান্ড তারা অসহায় কি বলে ইংলিশে, আমি তো ভুলে গেছি। অসহায় মানে তারা খুবই অসহায়। পুলিশ ডিপার্টমেন্টের এমনভাবে করছে, মানে পুলিশ ডিপার্টমেন্টটা এখন আইসিইউতে আছে। তাদের মনোবল, তাদের মানসিক অবস্থা, কারণ তারা যেভাবে দেখছে যে তাদের সহকর্মীগুলারে মাইরা কয়লা বানাইয়া তারপরে ঝুলাইয়া রাখছে, আমার কান্না আসতেছে। আমি দেখতে পারি নাই এই পুলিশের লাশ। পুলিশ কি করছে? প্রত্যেকটা পুলিশ খারাপ না, বিশ্বাস করেন আল্লাহর কসম, প্রত্যেকটা পুলিশ খারাপ না। প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রধান যিনি থাকেন, চিফ অফ দ্য ডিপার্টমেন্ট, অথবা বলেন মন্ত্রী পরিষদ সচিব, অথবা ডিপার্টমেন্টের সচিব, অথবা সিনিয়র সচিব। আমার অনেক বন্ধুবান্ধব আছে, কারণ এরাই আমার বন্ধুরাই সচিব হয়েছে। যেমন নুরুন নবী অতিরিক্ত সচিব হইয়া তিনি রিটায়ার্ড করছেন, অথবা আমার এক ভাতিজা, যদিও আমার সাথে আমার জায়গা জমি নিয়ে একটু ডিস্টার্ব করছে, আয়াতুল্লাহ মজুমদার জয়েন্ট সেক্রেটারি হইয়া রিটায়ার্ড করছে। তো আমার ভাই ওই দিন মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চৌধুরী মারা গেছে, রাষ্ট্রীয় মর্যাদা মাটি হয়েছে ফরিদগঞ্জে, রাষ্ট্রীয় সবাই দেখছে, ব্রডকাস্টিং হয়েছে, মানে সব জায়গার থেকে দেখা গেছে যে তার জানাজা হইতে আছে, পুলিশে স্যালিউট করতেছে, করতেছে। We are honored, we are very much honored from the Bangladeshi administration. But problem is some people, a little group, not everyone is not guilty, everyone not criminal. Dr. Yunus and his gang with Jamaat Shibir and tar King's Party, that means his name by this time I forget their political party's name. তার পলিটিক্যাল পার্টির নেম এনসিপি কে এস্টাবলিশ করার জন্য ডক্টর ইউনূস নির্বাচন দেয় না। মনে করতেছে হয়তো জুন জুলাই আগস্ট পর্যন্ত 26-এর প্যাট্রোনাইজ করতে পারবে দলটাকে, একটু স্যালাইন মারি একটু শক্ত করতে পারবে স্যালাইন দিয়া, তারপরে ওনার দল দাঁড়াই যাবে। এবং এর ভিতরে দিয়ে মনে করেন কথা বলতে সমস্যা, অনেকক্ষণ কথা বলছি, সরি। মানুষ যে ইয়েগুলো আছে এর ভিতরে দিয়া, যে সিটি কর্পোরেশনগুলো আছে, স্থানীয় পৌরসভা নির্বাচন আছে, স্থানীয় নির্বাচনগুলো আছে, এগুলাতে নিয়ে আসবে ওনার কিংস পার্টি এনসিপি। তারপরে তো উনি নির্বাচনে মাসাল্লাহ এসে, কিন্তু বিএনপি যেটা মনে করতেছে, কিন্তু এতবার, একটা বাংলা প্রবাদ বাক্য আছে, এতবার খাটা দিয়ে খাইয়েন না। তার মানে আপনারা যেটা চিন্তা করতেছেন, আপনারা ক্ষমতা যাইতে পারবেন না, আপনাদের সে অ্যাবিলিটি নাই। ডক্টর ইউনূস অ্যান্ড এনসিপি অ্যান্ড কি বলে অ্যানাদার ওয়ান, ইনকালাব গ্রুপ অফ ইনকালাব, এগুলো সব বাংলাদেশ মেটিকুলাস ডিজাইনের অংশ। জামাত এবং ইউনূসের
ইনকালাব এবং ওই যে আরেকজন আছে বিদেশে থাকে, এদের নাম আমি বলি না, এদের নাম বলতে আমার রুচিতে বাদে। দে আর ওয়ার্কিং very very jointly, they are very associate, they are working very associately. ওকে, ভালো থাকেন, ধন্যবাদ। আমার বদদোয়া দিবেন না, সবাই ভালো থাকেন। সবাইকে আমি সালাম আদাব। এবং আমি এই দোকানটা একটু ঘুরাই দেখাই, এই যে আপনার কারিপুর মার্কেট আমার বাসার পাশেই। তারপর আমি আপনাদের থেকে পাবলিকেশন থেকে বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন চৌধুরী, প্যারিস থেকে, ফ্রান্স থেকে বলছি। আপনারা আমার অনেকেই চিনেন, ভালো হিসাবে চিনলেও চিনেন, খারাপ হিসাবে চিনলেও চিনেন, এটা আপনাদের ব্যাপার। এই যে দোকানটা, এই যে দোকানটা দেখেন, দোকানটা দেখতে হইলে আমি আপনাদের এইভাবে দিতে হবে, তখন আপনারা দোকানটা দেখতে পারবেন। আমি আসলে অনলাইনে খুব একটা এক্সপার্ট না, এই জন্য আমার শুধু ভুল হয়। ভুলের থেকে শিক্ষা নিতে নিতে একটু একটু করে আগাইছি, কিন্তু আবার বেশি দিন ভালো লাগে না। যেমন ইউটিউব চ্যানেল আছে ফ্রান্স চ্যানেল বিডি, মাই ইউটিউব চ্যানেল, কিন্তু আছে 1 লাখ 1.25 লাখ ভিউজ আছে, তারপরে অনেকে সাবস্ক্রাইবার আছে, কিন্তু আসলে আমার অনেক বেশি দিন ভালো লাগে না, কোনো কিছুই আমি বেশি দিন ভালো লাগে না। আমি তো এই দেশেও পড়ালেখা করছি, এই দেশের সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি ছিল সরবন, আমার বাচ্চারাও পড়ে, মেয়েরা। তো এখন ওই সরবন ইউনিভার্সিটি তো আমি কিছুদিন ইংলিশের উপরে হায়ার এডুকেশন আমি নিছি, ইন ইংলিশ নিছি আর কি। জায়গাটা এটা ওয়ান কাইন্ড অফ, এটাকে আমাদের দেশে কি বলে জানি না, এখানে বলে যে হায়ার এডুকেশন ইন ইংলিশ, মানে উচ্চতর ইংলিশ। দ্যাট মিনস এটা ওয়ান কাইন্ড অফ ডিপ্লোমা আর কি, এখানে ডিপ্লোম বলে আর কি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ তো, এখানে ল্যাঙ্গুয়েজে অনেক ডিফারেন্স আছে। আমি প্রতিটা আপনার রোতে যেখানে যেখানে মাল আছে সেগুলো আপনাদেরকে দেখাইতেছি। আমি উইদিন 5 মিনিটসের মধ্যে আই উইল স্টপ মাই পাবলিকেশন। ইট উইল বি অনলি not more than 5 minutes. I will stop my publication, Facebook Live. That means my video automatically is stop, and এগুলা কাউন্টার আর কি। আপনার এই যে অনেকগুলো কাউন্টার আছে, কাউন্টার বিভিন্ন জায়গায়ও আছে। এই অবস্থা, এটাতে আমি আসি না। আমার বাসার পাশে আর একটা কারিপুর মার্কেট আছে, কারিপুর মার্কেট বলে এখানে, এরা বলে ইন ফ্রান্স কারফু, কারণ এখানে ইংরেজি ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশন আর আমাদের ফ্রান্সের প্রনাউন্সিয়েশন এক না, এই জন্য pronunciation over pronunciation is difference. That's why the name is the product name is difference, not like this same, is everything is difference. It's very critical. চকলেট আছে, আপনারা যদি খান তাহলে এখান থেকে দিতে পারি। এই যে চকলেট আছে, বাদাম আছে, তো চকলেটকে এখানে বলে শোকলা। এই অবস্থা আছে আর কি। আচ্ছা, এটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আমি বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি কোনো দোষ, অন্যায় অথবা আপনাদের খারাপ লেগে থাকে, আমার উপরে আপনারা বদদোয়া দিবেন না, আমাকে খারাপ বলবেন না। আর যদি বলেন এটা আপনারা চুজ করবেন, হোয়াট ইজ মাই কোয়ালিটি। ওকে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।